যেদিন রিমির স্বামীর বিদেশ যাওয়ার ২ বছর পূর্ণ হয় সেদিন থেকে হঠাৎ রিমির পেট ফুলতে শুরু করে। গ্রামের সর্বত্র ছড়িয়ে পড়ে স্বামী বিদেশে থাকার পরকীয়াতে মেতে উঠেছে রিমি। না হলে ২ বছর ধরে যার স্বামী বাইরে সে কিভাবে গর্ভবতী হয়? রিমির শ্বশুরবাড়ির সবাই সিদ্ধান্ত নিয়েছে রিমিকে তারা বাসা থেকে বের করে দেবে। এরকম একজন কলঙ্কিনীকে বাসায় রাখলে বাসার ফেরাসত আসবে না। কিন্তু রিমি বুঝতে পারছে না তার পেটটা হঠাৎ ফুলে উঠল কেন। এত পরিমাণে ফুলে উঠেছে যে অন্য কেউ কেন, সে নিজেই দেখলে মনে হবে পেটের মধ্যে বাচ্চা রয়েছে। এদিকে রিমিকে বাসা থেকে বের করার প্রস্তুতি চলছে। সারা গ্রামের মানুষ এসে ভিড় জমিয়েছে তাদের বাড়ির সামনে। রিমি চুপ করে নিজের ঘরে বসে আছে, চোখ পানিতে ভরে উঠেছে। বিয়ের ২ বছর হতে না হতেই শ্বশুর বাড়ি থেকে চলে যেতে হচ্ছে তাকে। এমন সময় ঘরে প্রবেশ করে রিমির শাশুড়ি। তিনি রিমির সামনে এসে দাঁড়ায় এবং সপাটে থাপড় চালিয়ে দেয় রিমির গালে। রিমি বিন্দুমাত্র অবাক হয় না। তার শাশুড়ি বলতে শুরু করে, তোকে এখনই এখানে রেখেছি তোর চান কপাল। ছি, আমার ছেলেটা তোকে বিশ্বাস করে বাসায় রেখে গিয়েছে আর তুই ব্যবসা খুলে বসেছিস। নিজের মামাতো, খালাতো, চাচাতো সব ভাইকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করেছিস। আমরা কি কিছুই বুঝি না? তখন কিছু বলিনি, আজকের প্রমাণ পেয়ে বললাম। তুই আর এক মুহূর্তে বাসায় থাকবি না। আমার ছেলে তোর মতো মেয়ের মুখ দেখতে চায় না। তার শাশুড়ি যে তাকে অপমান করলো তাতে তার কষ্ট নেই, কিন্তু তার মামাতো, খালাতো, চাচাতো ভাইদের অপমান করার কারণে তার খুব রাগ উঠে যায়। বহু কষ্টে রাগটাকে দমন করে চিল্লিয়ে কান্না করতে করতে বলে, আজকে বের করে দিলেন আমার কথাটা না শুনে, তবে যেদিন প্রমাণ করতে পারবো এই অপবাদটা আপনারা ভুল মানুষকে দিয়েছেন সেদিন আমি আর এই বাড়িতে থাকবো না, মনে রাখবেন। এই কথা বলে কান্না করতে করতে বাসা থেকে বেরিয়ে আসে রিমি। ঠোঁট ফেটে রক্ত পড়ছে। বাড়ির আঙিনায় সব মানুষের ভিড় ঠেলে কান্না করতে করতে বেরিয়ে আসে রিমি। হঠাৎ শুরু করে অজানা উদ্দেশ্যে তার পিছন পিছন হাঁটতে কৌতূহলী বালকের দল। তারা রিমির দিকে তাকাচ্ছে আর পিছু পিছু হাঁটছে। এক পর্যায়ে তারা রিমির পিছন পিছন চলা বাদ দিয়ে দেয়। রিমি হাঁটতেই থাকে। নিজের বাসায় যে যাবে তার ভাড়াটাও নেই। বাসায় যেই বা কী করব, বাবা মায়ের বোঝা হতে চায় না সে। রিমি কান্না করছে আর হাঁটছে। সে যে ডাক্তারের কাছে যাবে তারও টাকা নেই, অথচ তার এখন ডাক্তারকে দেখানো সবচেয়ে জরুরি। পেটে জানান দিচ্ছে যে বিপুল পরিমাণে খিদা লেগেছে। হাত পা জানান দিচ্ছে আমার খুব ক্লান্তি। রিমি তবুও হাঁটতে থাকে। সন্ধ্যা নামছে পশ্চিম দিগন্তে। রাত নামার আগে তাকে নিরাপদ একটা জায়গা খুঁজে বের করতে হবে রাত্রি যাপনের জন্য। রিমি হঠাৎ হাঁটতে হাঁটতে সামনে দেখতে পায় একটা বাসা, আর চারিদিকে কোনো বাসা নেই। একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে বাসাটা। অযত্নে অবহেলায় যশে পড়ার মতো অবস্থা। বিরাজ করছে আরেকটা বিরাট বড় চিন্তা। কালকের আর পিরিয়ডসের ডেট রয়েছে। কি করবে সে কিছুই বুঝতে পারছে না। আপাতত পেটটাকে শান্ত করতে হবে, কিন্তু তার কাছে কোনো টাকা নেই। কিভাবে পেট শান্ত করবে? সে আস্তে আস্তে বাসাটার দিকে এগোতে থাকে। এক পর্যায়ে ভিতরে ঢুকে পড়ে। ভিতরে ঢুকে সে আজব কিছু জিনিস দেখতে পায়। অনেকগুলো কুকুর বাসা বেঁধে রয়েছে বাসাটিতে। রিমি সেখানে একটা জায়গা খুঁজে পায় থাকার মতো। সিদ্ধান্ত নেয় সেখানেই রাত কাটাবে। এখন সমস্যা হলো কি খাবে। খাবারের জন্য ক্লান্ত শরীর নিয়ে বের হয় রিমি। মেইন রোড দিয়ে হাঁটতে শুরু করে। হঠাৎ পিছনের থেকে তাকে ফেলে দেয় একটা গাড়ি। রিমি ছিটকে পড়ে যায়। এদিকে প্রচণ্ড ব্যথা পায়। শরীরের বিভিন্ন অঙ্গ থেকে রক্ত বের হতে শুরু করে। গাড়িটা চলে গেছে সেখান থেকে। এমনিতেই রিমি দুর্বল হয়ে আছে, তার ওপর আবার অ্যাক্সিডেন্ট। প্রভু কি একদিনও তাকে সব বিপদই দিয়েছে? রিমি যে উঠে দাঁড়াবে তার শক্তিটাও নেই। বাধ্য হয়ে সেখানেই শুয়ে চোখের পানি ফেলতে শুরু করে। হঠাৎ সে তলপেটে ব্যথা অনুভব করে। বুঝতে পারছে পিরিয়ড শুরু হবে কিছুক্ষণ পরে। রিমি রাস্তায় শুয়েই চোখের পানি ফেলছে। কেউ তাকে তোলার মতো নেই। তার নিজেরও ওঠার শক্তি নেই। কিছুক্ষণ শুয়ে থাকার পর তার সমস্ত শরীরে
চিনচিন করতে শুরু করে। মনে হয় সব রক্ত শেষ। রিমি বহু কষ্টে উঠে বসে, কিন্তু দাঁড়ানোর শক্তি নেই তার। রিমি উঠে বসে তাকিয়ে দেখে সমস্ত রাস্তায় তার রক্ত। হাতের কনুই ছিলে গেছে। ব্যথায় হাতটাও নাড়তে পারছে না সে।